ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা চলছে হাইকোর্টে। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রায় পড়া চলছে। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনায় আছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে আসামি পক্ষে মামলার আইনি লড়াই লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন ও মোহাম্মদ শিশির মনির সহ কয়েকজন বিশিষ্ট আইনজীবী। এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে রায়ের জন্য আজকের তারিখ দেওয়া হয়। ২০১৯ সালের ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার সব ধরনের কার্যক্রম হাইকোর্টে পৌঁছে। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই মামলার রায় ঘোষণা করেন। এদিকে রায়কে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, নুসরাত হত্যা মামলার আপিলের রায়ের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায়ে কি বলছে আদালত? আইনজীবীদের কারো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা একটু জানতে চাই। আদালত কিন্তু যে সকল আসামিরা রয়েছেন ১৬ জন, সেই ১৬ জনেরই কিন্তু বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু পড়ে পড়ে কিন্তু আদালতে কিন্তু তুলে ধরছেন এবং পাশাপাশি সেখানে কিন্তু সকল যে আসামি রয়েছেন তাদের আইনজীবীরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন। এবং তার এর আগে আমরা যখন আমরা এসেছিলাম তখন আইনজীবীদের সাথে কথা হয়েছিল। তারা যেমনটা বলেছেন যে তারা সকলে প্রত্যাশা জানিয়েছেন যে তাদের আসামির যে সাজা তা থেকে তারা হয়তো রেহাই পাবেন। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, নুসরাত জাহান রাফি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনাকাণ্ডে যখন তাকে আগুন দেওয়া হয় এপ্রিলে, তারপর যখন বাণী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন কিন্তু তিনি জবানবন্দি দেন এই আসামিদের বিরুদ্ধে এবং তিনি জবানবন্দিতে উল্লেখ করেছিলেন যে তাকে কিভাবে এই ঘটনা ঘটে, তাকে কিভাবে তার গায়ে আগুন দেওয়া হয়, তার সহপাঠীর মাধ্যমে তাকে ডেকে নেওয়া হয়। ডেকে নেওয়ার পর সেখানে তাকে এই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন, মামলা দায়ের করেছিলেন। যে মামলায় তিনি অভিযোগ করেছিলেন শ্লীলতাহানির, এবং সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাকে বারবার চাপ দেওয়া হয়। পরবর্তীতে তিনি যখন সেই অভিযোগটা তুলে নিতে বা মামলাটি তুলে নিতে অস্বীকৃতি জানান, তার প্রেক্ষিতেই তখন তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুন ধরানোর এক পর্যায়ে তিনি নিচে এসে যখন আসেন তখন তার সবাইকে বলার পর কিন্তু তার যেই গুরুতর অবস্থায় কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন ছিলেন বেশ কয়েকদিন বাণী ইউনিটে। সেখান থেকে কিন্তু তিনি এই জবানবন্দি দেন। তিনি তখন তার এই জবানবন্দিটি কিন্তু ছিল এই মামলার সবচেয়ে বড় এভিডেন্স এবং তার ভিত্তিতেই কিন্তু যে আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় কিন্তু দেওয়া হয়। এবং আমি যদি বলি এই যে আসামিরা আছেন তাদের মধ্যে মূল অভিযুক্ত তিনি এস এম সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে অভিযোগ যে ২০১৯ সালের মার্চে কোনো একটা দিনে তাকে নুসরাতকে তার রুমে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি করা হয় এবং তিনি পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে এসে এই ঘটনায় তার পরিবারকে জানান এবং মামলা করা হয়। সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। এরপর তাকে সে মামলা তুলে নেওয়ার জন্য নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ রয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এরকম একটি যে নির্মম ঘটনা কিন্তু ঘটে। এই যে আসামিরা রয়েছেন তার বিরুদ্ধে অন্যান্যদের এস এম সিরাজউদ্দৌলা ছাড়াও তাদের অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগ তা যদি আমি একটু বলি, মাহমুদুল হাসান নোমান তিনিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উম্মে সুলতানা পপি তাকে ছাদে নিয়ে গিয়েছেন ডেকে, এরকম আরও অনেকেই আছেন। তাদের সকলের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তখন রায় দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছিলেন তখনকার আইনজীবীরা। এখন আজকে দেখা যাক, রায় পড়া চলছে, হয়তো আরও ১ ঘন্টার মতো লাগতে পারে, তারপরে হয়তো যে কার কি সাজা বহাল থাকলো কি থাকলো না সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু নিশ্চয়ই মাইনুল, আপনার মাধ্যমে রায় পড়া শেষ হলে আমরা সেই রায় জানাতে পারবো দর্শকদেরকে। দর্শক, মাইনুল মারুফ আমাদেরকে হাইকোর্ট থেকে ফেনীর নুসরাত হত্যা মামলার আপিলের রায় পড়া চলছে সেই মামলার আপডেট জানাচ্ছিলেন। নিজেদের স্বার্থ বজায় রেখেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
বললেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দেবে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। পরে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী দিল্লি, ফলে দুই দেশই রাজনীতি অর্থনীতিতে সমান মর্যাদা চলতে চায়। দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাইকমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয় না, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। মূলত একই জিনিস, let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together. দেশের চলমান সংকটগুলো নিয়ে বিএনপির জবাবদিহিতা চেয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের 180 দিনের কার্যকলাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার অধিকাংশই পূরণ করতে পারেনি বিএনপি। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির সংকট এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাঁচ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। একটি জাতীয় কমিটি হয়েছিল, তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর 9 দিনের এই সফরকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সরকার প্রধান হিসেবে এটা হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া এবং ভাষণ দেয়া। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নিউ ইয়র্ক সফর শেষে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাওয়ার কথা রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। রাজধানীতেও দুপুর থেকে বিকালের মধ্যে কিছুটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মিলতে পারে সাময়িক স্বস্তি। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাতে বাগেরহাটের মংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, একটু জানতে চাই, উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে এখন আবহাওয়া আপনি কেমন দেখছেন, আর আবহাওয়া বিভাগ কি বলছে?
শীতল আবহাওয়া থাকলেও কিছুক্ষণ আগে কিন্তু এখানে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু জনজীবনে কিছু ধরতে এসছে, তবে লঘুচাপের প্রভাব সেটি কিন্তু এখানে নেই। লঘুচাপের যে প্রভাব সেটি এখানে নেই। আর আবহাওয়া কিন্তু যেটা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে এখানে আরো কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি মাঝারি আকারের বৃষ্টি হবে। আমি জেলার কয়েকটি উপজেলায় খোঁজ নিয়েছি, সেখানকার যে জেলে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা এই মুহূর্তে যে বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দরবনের বিভিন্ন নদী এবং খালে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্দরের যে কার্যক্রম, বন্দরে দেশি বিদেশে আগত যে জাহাজ রয়েছে, আমদানি রপ্তানিকারক যে পণ্য রয়েছে সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখানকার যে কার্যক্রম সেটি চলছে। এছাড়াও আপনি মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটিও স্বাভাবিক রয়েছে বলে আমি দেখছি। জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এনামুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনামুল হক আমাদেরকে বাগেরহাটের মংলা থেকে আবহাওয়ার আপডেট জানাচ্ছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁর আরও এক কর্মী। নিহত বাংলাদেশির নাম ইউসুফ রাজু। তিনি নোয়াখালী সোনাইমুড়ির বাসিন্দা। স্থানীয় সময় রবিবার রাত 12টার পর ব্রুকলিনের ব্রাউনসোলেভ এলাকার রক ওয়েবে এভিনিউর আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় এই হামলা হয়। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রাজুকে নিহত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী রেস্তোরাঁর ভেতর থেকে গুলি চালিয়েছেন নাকি বাইরে থেকে হামলা করেছেন তা এখনও স্পষ্ট নয়। হামলার কারণও জানা যায়নি। হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।